হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে এসেছো। হ্যাঁ, আজকে আমি সুতপাদিকে সুতপাদি বলেই ভিডিও করব। তোমরা সবাই জানো যে সুতপাদি আইনি পথে হাঁটতে চলেছে, মানে সে তার হাজব্যান্ডের থেকে সেপারেশন চাইছে, সে আলাদা থাকবে, তার হাজব্যান্ডের সঙ্গে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয়। এবং সে আরেকটা ভিডিও দিয়েছে, সেখানে সে বলেছে যদি সে এই সংসারে থেকে যায় হাজব্যান্ডের কথা ভেবে কিংবা তার শ্বশুরবাড়ির লোকজনের কথা ভেবে, তাহলে সে একটা ভুল করে স্টেপ নিতে পারে, মানে সে হয়তো নিজেকে শেষ করে দিতে পারে এই সংসারে যদি থেকে যায়। তার মানে বুঝতে পারছো বিষয়টা খুব জটিল জায়গায় গিয়ে পৌঁছেছে। যাই হোক, আমি সুতপাদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সুতপাদির প্রথম ভিডিও দেখার পর আমার যা মতামত, আমার যে ওপিনিয়ন, সেটাই আমি দিয়েছিলাম। তারপরে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়ন জানিয়েছো, যার যেমন মনে হয়েছে। তার মধ্যে একজন আমাকে কমেন্টস করেছে, সে আমাকে বলেছে যে আর যা কিছুই হোক, সুতপা অন্তত ভিউজের জন্য মিথ্যে নাটক করবে না, কারণ সুতপার ভিউজ এমনিতেই অনেক বেশি। হ্যাঁ, এটা ঠিক, আমি তো সেই জন্যই বলেছি যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের রানী, কারণ সুতপাদি যদি বসে থাকে তাহলেও প্রচুর ভিউজ হবে, মানুষ তাকে দেখার জন্য, মানে তার এত লজিক দিয়ে কথা বলে, তার যে এই যে বুদ্ধি মেধা, এটা শোনার জন্য তো মানুষ অ্যাকচুয়ালি যায়, তার সঙ্গে তার গান, সেটা তো মানুষকে অভিভূত করে। যাই হোক, যার কারণে তার ভিউজের রেটিং সবসময় বেশি। কিন্তু এই যে তুমি বললে না ভিউজের জন্য করবে না, দেখো এখানে না এই যে এই জোনটাকে, মানে এই যে সোশ্যাল মিডিয়ার যে জোনটাকে, সেখানে যারা ক্রিয়েটার আছে প্রত্যেকের কাছে ভিউজটাই ম্যাটার করে, সবটাই ভিউজের জন্য। আজকে আমি যে ভিডিওটা করছি এটাও কিন্তু ভিউজের জন্য। যাই হোক, তারপরেও আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে জানাবো, সুতপাদি আইনি পথে হাঁটতে চলেছে, সেপারেশনে থাকতে চলেছে, ফিউচার হয়তো ডিভোর্সও দেবে, এরকম একটা মেসেজও দিয়ে গেছে তার ভিডিওতে। কিন্তু তার কোনো সলিড রিজন আমাদেরকে এখনো জানায়নি, সে বলেনি কারণটা কি। সে বলেছে এটা থেকে এটা করব, কিন্তু আমি ডিগনিটির সঙ্গেই বেরোবো, আর আমি বলবো না যে কি হয়েছে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে সবটাই বলবো, কি থেকে কি হয়েছে বা কি হতে পারে, সেই সমস্তটা নিয়ে আমার ভিডিও। চলো শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সুতপাদির প্রথম একটা ভিডিও আসলো এবং সেই ভিডিওটাতে সুতপাদি কিছু ওয়ার্ড দিয়ে কথা বলে এবং বুঝিয়েছে যে তার শ্বশুরবাড়িতে তার স্ট্যাটাস কী, তার হাজব্যান্ড তার সঙ্গে কী বিহেভ করে, তার শ্বশুরবাড়ির লোক মানে তার সঙ্গে এতদিন ধরে কি টর্চার, মানে 12টা বছর ধরে সে সহ্য করে আসছে। আজকে গিয়ে কোথাও গিয়ে সে আর সহ্য করতে পারছে না, তাই এখান থেকে বেরিয়ে যেতে চাইছে। তারপরে রাতের দিক করে সুতপাদি আরেকটা ভিডিও দিল এবং সে সেটার সঙ্গে এটা সে জানালো যে আজকে যদি সে এই পরিস্থিতিতে, যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেখান থেকে সে যদি নিজেকে বার না করে, নিজেকে যদি নিজের মতো করে না রাখে, তাহলে হয়তো সে কোনো রকম স্টেপ নিতে বাধ্য হবে, কারণ তার পক্ষে আর এটা টলারেট করা পসিবল হচ্ছে না। যার কারণে সে এই সিদ্ধান্ত নিয়েছে এবং সে তার সঙ্গে এটাও জানিয়েছে তার আইফোন রিলেটেড যে বিষয়টা এসেছে, যে সে সেটা ইএমআইতে নেয়নি, ক্যাশেই আর কি সে আইফোনটা নিয়েছে। আর যে ঘুরতে যাওয়ার বিষয়টা, সেটা পুরোটা স্পন্সর করেছে তার হাজব্যান্ড, পুরো ট্রিপটা তার হাজব্যান্ডই দিয়েছে। আর সেখানে সে কয়েকটা কিছু কিনেছে, 3000 সামথিং কিছু টাকার, সেটা সে বলেছে। যাই হোক, এই বিষয়গুলো সুতপাদি নিজেই বলেছে। ঠিক আছে, এবার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে এই যে আমি তোমাদেরকে বলি, যারা বলে না ও ভিউজের জন্য নাটক করবে না, নাটক করছে আমি বলছি না, এটা হ্যাঁ রিয়েল, ওর জীবনে কিছু তো ঘটেছে এবং সেটা অবশ্যই রিয়েল, আর সেই রিয়েলটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সুতপাদির ভিডিওতে সুতপাদি একবারও বলেনি কি হয়েছে, শুধু বলেছে যেটাই হয়েছে আমার জন্য হয়েছে, আমার একটা ভুলের জন্যই আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখানে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো, যারা আমরা ধরো বিয়ে করেছি, 10 বছর সংসার পার করে এসেছি, হ্যাঁ কেউ 15, 20, 20 মানে 25, 30, 50, সেটা আলাদা বিষয়, কিন্তু যারা আমরা 10 বছর সংসার জীবন অতিক্রম করে এসেছি, এই 10 বছরের আমাদের যে জার্নিটা ছিল, সেই জার্নিটা কি, মানে এই 10টা বছরের জার্নিটা কি আমি যেমন চেয়েছি তেমনভাবেই কেটেছে, বা আমরা যেমন চেয়েছি তেমনভাবেই কেটেছে? এই 10টা বছরে কি আমাদের লাইফে আপ ডাউন, স্ট্রাগেল, মেনে নেওয়া, মানে স্যাক্রিফাইস, কনসিডার, অ্যাডজাস্টমেন্ট, এগুলো দিয়েই তো ম্যাক্সিমামটা কেটেছে, 95%। 5% হয়তো আমার প্রায়োরিটিটা পেয়েছে, সেটা যেমন আমার পক্ষে, মানে আমার দিকটা আমি বললাম, ঠিক তেমনি আমার উল্টো দিকে যে মানুষগুলো রয়েছে, আমার হাজব্যান্ড বলো বা আমার শ্বশুরবাড়ির লোক বলো, শ্বশুরবাড়ির লোকটা ছেড়েই দিলাম, কারণ এখানে আমরা তো হাত ধরে আসি হাজব্যান্ডের, তো
আমি এখানে যেহেতু ওদের ইস্যুটা মানে হাজব্যান্ড ওয়াইফের, তাই সেই জন্য আমি বলছি। তো এই হাজব্যান্ডের ক্ষেত্রেও সেটা এবার কি পার্সেন্টেজ একটু কম বেশি হতে পারে, যেহেতু আমরা মেয়েরা আমাদের বাড়ি ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, তো সেই জায়গায় আমাদের স্যাক্রিফাইসটা অনেকটা বেশি হয়। হাজব্যান্ডের ক্ষেত্রেও তো অত হয় না, কিন্তু তাই বলে সেও একেবারে করে না এমনটা নয়। আমরা যদি 95% স্যাক্রিফাইস করি, হাজব্যান্ড হয়তো সেখানে 70% স্যাক্রিফাইস করে, কিন্তু করে না সেটা নয়, একেবারেই নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতপাদির সংসার জীবন 12 বছর ধরে সুতপাদি সংসার করছে। তো এই 12 বছরে সুতপাদি বহু কিছু দেখে নিয়েছে, শ্বশুরবাড়ি রিলেট করে হোক, সমাজ রিলেট করে হোক, হাজব্যান্ড রিলেট করে হোক। ঠিক সেমভাবে তার হাজব্যান্ডও দেখে নিয়েছে তার ওয়াইফ কেমন, তার শ্বশুরবাড়ি কেমন, তার পরিবেশ কেমন, পরিবার কেমন, সমস্তটা ওভারঅল মানে বিয়ের পর জিনিসটা কেমন হয় ওভারঅলটা দুজনেই দেখেছে। আর 12টা বছর কম নয়, একটা যুগ। এবার যদি ধরো এদের মধ্যে যে দাম্পত্য কলহ আজকে যেটা সামনে এসেছে, এই দাম্পত্য কলহটা নিশ্চয়ই আজকে এটা প্রথমবার নয় যে আজকে প্রথম এদের মধ্যে এরকম কিছু হয়েছে যার কারণে এরা মানে এখান থেকে মুভ করতে চাইছে, আর এটার মধ্যে মানে মানে থাকতে চাইছে না। যাই হোক, তো এর আগেও নিশ্চয়ই এরকম ঘটনা কিছু ঘটেছে, কিন্তু যেটা এসছে সামনে, আজকে যেটা সামনে এসছে যে সুতপাদির বাবা মাও এসেছিল এবং তারাও চেষ্টা করেছে এই জিনিসটাকে সর্ট আউট করার, কিন্তু তারপরেও সর্ট আউট হয়নি, এর কোনো সলিউশন বেরিয়ে আসবে। তার মানে বাবা মা এই প্রথমবার নয়, এবং এটাও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যে এর আগেও বহুবার সুতপাদির বাবা মা এসেছে এবং তাদের মধ্যে বিউচাল করার চেষ্টা করেছে। কারণ বাবা মা তো চাইবেই না যে কোনো সন্তান তার সন্তানের সংসারটা ভেঙে যাক, কখনোই চাইবে না। তার মানে এখান থেকে এটা স্পষ্ট যে এর আগে যতবারই অশান্তি হোক না কেন, অশান্তি, প্রত্যেকবারের অশান্তিটা মানে অন্য মানুষজন তারা মিউচুয়ালে আসলে পরে মানে তারা চাইলে পরে এটা জিনিসটা মীমাংসার মধ্যে চলে এসেছে। কিন্তু আজকে যে স্টেজে এসে দাঁড়িয়েছে এটা কারো পক্ষেই পসিবল নয় এটা সলিউশন বার করা বা এটার একটা মীমাংসা তৈরি করা, তাই তো? দেখো, মেয়েদের জন্য শ্বশুরবাড়ি সুখকর এটা ভাবাটা এখনকার দিনে মেয়েরা ভাবে না। মানে এখনকার দিনে মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, তো তারা জানে যে শ্বশুরবাড়িটা আমার জন্য সুখকর হবে, এটা ভাবাটা মানে বোকামির কাজ। যার জন্য এখনকার দিনে মেয়েরা সেলফ মানে নিজের রেসপেক্ট নিয়ে নিজে সেলফ ডিপেন্ডেন্স হয়ে তারপরেই কিন্তু বিয়ে করতে চায়। কারণ তারা জানে যে আজকে যদি আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমরা যেটা করে এসেছি, আমাদের ছেলেমেয়েরা আমার মেয়েরা নিশ্চয়ই আমাদের মতো অ্যাডজাস্ট করতে পারবে না। ঠিক তেমনি আমার মা যেটা অ্যাডজাস্ট করে এসেছে আমি সেটা পারবো না, পসিবল না। তো এরকম জেনারেশন যত সামনের দিকে যাবে তত এর পসিবিলিটি কমতে থাকবে। আর যত আমরা বেশি নিজেরা স্বাবলম্বী হব তত না আমরা দেখবে তখন অন্যায়টাকে মানতে চাইবো না। তখন কোনটা অন্যায় আমরা মুখের ওপর বলবো, কোনটা ন্যায় মুখের ওপর বলবো। তাই বলে কি এখনো যারা হাউস ওয়াইফ তারা করে না? করে, কিন্তু স্যাক্রিফাইসের পরিমাণটা তাদেরকে বেশি করতে হয়, অ্যাডজাস্ট তাদেরকে বেশি করতে হয়, এটাই তো। তো আজকে ডেটে এসে আজকে সুতপাদি আর তার হাজব্যান্ডের মধ্যে যে প্রবলেমটা হয়েছে, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা কারো পক্ষে সেটার মীমাংসা করা পসিবল নয়। এবার সুতপাদি কিন্তু একটা কথা বলেছে, বারবার বলেছে যে আমি তোমরা যতই আমাকে বলো এটা বিচারালয় নয়, আমি বিচার চাইতে আসিনি, বা তোমরা যে যেটা ভাবছো আমি তো তোমাদের ভাবনা চিন্তাকে চেঞ্জ করতে পারবো না। আমি জানি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যখন এই একই টপিক্সের উপরে অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি তো আমাকে নিয়ে কী কী হতে পারে তারপরেও কয়েকটা উত্তর দিয়েছে, নিজের মতো করে উত্তর দিয়েছে। তো সেখানে একটা কথা বারবার বলেছে, আমি যখন বেরোবো আমি ডিগনিটির সঙ্গেই বেরোবো, ডিগনিটি নিয়েই বেরোবো, এবং আমি কিন্তু বলবো না কি হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে আমাকে একটা কথা বল, ডিগনিটি মানে কি? ডিগনিটি মেনটেন করাটা মানে কি? আমি যদি ডিগনিটি মেনটেনই করবো তাহলে কার জন্য? আমি নিশ্চয়ই ডিগনিটিটা শুধু আমার জন্য নয়, ওভারঅল আমাদের রিলেশনটার উপরে ডিগনিটিটা মেনটেনের কথা বলা হয়েছে। তাহলে সেই জায়গায় রিলেশনটার মধ্যে কি আছে? অফকোর্স আমার হাজব্যান্ড আর আমি আছি অ্যাট ফার্স্ট, তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি যারাই আছে তারা আছে। তাহলে ডিগনিটি মেনটেন করতে গেলে আমি যে আজকে বললাম যে আমার হাজব্যান্ডের কাছে আমি মানসিক বা শারীরিক কোনো শান্তি যদি পেতে চাই তাহলে সে বলে নির্লজ্জ। এই কথাটা আমি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে অন ক্যামেরা বলছি, মানে বিক্রি তো করছি আমরা ক্রিয়েটাররা। তাহলে এটা ডিগনিটি মেনটেন হলো না, লঙ্ঘন করা হলো। তারপরে আমার হাজব্যান্ড আমাকে দজ্জাল বলে, এটাও হলো। তারপরে মুখোরা বলে, আরও এক্সেট্রা অনেক কিছু বলেছে, এবং তার সঙ্গে একটা ওয়ার্ড দিয়েছে ছি না লও, এটাও বলে। তাহলে এই জিনিসগুলো আমার হাজব্যান্ড বলে, তার সঙ্গে আমার শ্বশুরবাড়ির লোকেরাও, মানে আমি যে এত কিছু করেছি বা এদের জন্য 12টা বছরে তারা অবশ্যই একটা এফোর্ট আছে এই সংসারের ওপরে, তারা সেটা বুঝবে না, তারা নিজেদেরটুকুই বোঝে, সেটা সে ওভারঅল ভিডিওতে বোঝাতে চেয়েছে। তাহলে সেই জায়গাটাও মানে সে যে ভিডিওটা করেছে সেখানে আমরা এটা বুঝেছি
শ্বশুরবাড়ির লোক তার উপর টর্চার করছে এবং সে সেটা নিজেও বলেছে, হাজব্যান্ড তাকে এইভাবে ট্রিট করে সেটাও বলেছে। তাহলে ডিগনিটি মেনটেন এখানে হলো না। তাহলে ডিগনিটি মেনটেন আমি কোন জায়গাটা ধরে বললাম? শুধুমাত্র স্পেসিফিক কি ঘটেছে আমি সেটা বলবো না, ওই জায়গাতে আমি ডিগনিটি মেনটেন করবো, হলো তো? এবার এই জায়গাটা যখন ডিগনিটি মেনটেন হবে যে আমি কিছুই বলবো না কি ঘটনা, মানে কে কালপ্রিট এখানে, কিন্তু তার সঙ্গেও সেই ডিগনিটিটাও মেনটেন হলো না। কারণ এখানে সুতপাদি একটা কথা বারবার বলছে, যা কিছু হয়েছে আজকের ডেটে এসে, আজকে যে সিচুয়েশনটা নিয়ে ভিডিও হচ্ছে সেই ডেটে এসে যা কিছুই হয়েছে কিনা সেটার জন্য আমি দায়ী, আমার একটা ভুলের জন্যই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে বোঝা গেল ওভারঅল আজকের যে সিচুয়েশনটা যার জন্য অন ক্যামেরা আসলো, এটা এতদিনের যা কিছু হয়েছে, এর আগেও নিশ্চয়ই পাস্টে অনেক কিছু হয়েছে, কিন্তু সেটা হ্যান্ডেল করা গেছে। আজকের সমস্যাটা হ্যান্ডেল করা যাচ্ছে না, যার কারণে আজকের সমস্যাটা সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে, কারণ আমি সেপারেট হয়ে যাব, আমাকে আর তোমরা এই বাড়িতে দেখতে পাবে না। তখন তো তোমরা প্রশ্ন করবেই, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আগে থেকেই বলে দিলাম যাতে তখন তোমরা প্রশ্ন করো না। এবার তুমি এখনো বেরোনি, বেরোনোর ডেটটা তুমি এখনো জানো না কবে বেরোবো, তার আগেই তুমি ক্লারিফিকেশন রেডি করে এখানে দিয়ে দিলে, কারণ তুমি তোমার জায়গায় স্ট্রিক্ট যে তুমি বেরিয়ে যাবে। বিষয়টা অনেকটা মালুর মতো যে আমি পালাবো, কিন্তু তার আগে আমি এপিসোডগুলো রেডি করে ভিডিওর মধ্যে রেখে দিলাম এবং তারপরে আমি এপিসোডগুলো একে একে দেওয়া শুরু করলাম। না, আমি এখানে খিল্লি করে বললাম, আমি শুধু রিলেট করে বললাম, ব্যাপারটা তো সেরকমই। আমি বেরিয়ে যাচ্ছি, আমি রেডি, আমি কালকেই বেরিয়ে যাবো। তখন আমি মেসেজ দিলাম একটা জিনিস, আমি বেরোবো, আমি ডিসিশন নিয়েছি, কিন্তু ডিসিশনটা আমি সাকসেসফুল করতে পারিনি। তার আগে আমি বলে দিয়েছি আমি কিন্তু বেরোচ্ছি, তো এটা নিয়ে তো গসিপ হবেই। আমি বেরিয়ে গেছি, আমি যদি ডিগনিটি মেনটেন করবো তাহলে পরে আমি যখন বেরিয়ে যাব তার আগের দিন আমি এই জিনিসটাকে এখানে ফ্ল্যাশ করতে পারতাম, এখানে আমি রিভিল করতে পারতাম আমি বেরিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে জানাইনি, তোমরা হয়তো প্রশ্ন করবে, যার কারণে আমি বলে দিলাম আমার পক্ষে এই বাড়িটাতে থাকা পসিবল নয়। যেটাই হোক না কেন আমাদের মধ্যে হয়েছে, চেষ্টা করেছি আমরা একে অপরের জন্য, কিন্তু পারিনি। তো যেই রিজনই হোক আমি বলতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা আমাকে প্রশ্ন করবে না। এরপরে হয়তো আমি আইনি পথেও হাঁটবো, আমাদের ডিভোর্সও হয়ে যেতে পারে, ব্যাস। তারপরে তো প্রশ্ন আসবে, প্রশ্ন তো হবে, একটা ভালো কিছু বললেও প্রশ্ন আসে, সেখানে তো খারাপ কিছু। তো তুমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার পক্ষে এগুলো ডিফিকাল্ট নয়। তুমি যখন অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করো, একটা পয়েন্ট নিয়ে 5টা ভিডিও হয়, সুতরাং সেখানে তোমারও একটা পয়েন্ট নিয়ে 2-3টে ভিডিও হবে, এটা তো ন্যাচারাল, তাই না? তো তোমার কাছে এটা হ্যান্ডেল করা কোনো ব্যাপার ছিল না, কিন্তু তুমি এই কাজটা না করে তুমি অ্যাডভান্স বলে দিলে আমি এটা করতে যাচ্ছি, আমি এটা করবো ভেবেছি, কিন্তু কবে কোন ডেট এখনো ঠিক নেই, খুব শিগগিরই হবে। তুমি ভেবেছো, তুমি স্ট্রিক্ট নিজের জায়গায়, কিন্তু তুমি সেটাকে সাকসেসফুল করোনি। তার আগে রিভিল করে দিয়েছে এমনভাবে যে আমি যদি 1 মাস পরে বেরো, এবং এই কথাটাও এসছে যে যদি এরকম কিছু করতে গিয়ে নোটিশ আসলে পরেও 1 মাস কিন্তু টাইম দেওয়া হয়। তার মানে তুমি হয়তো 15 দিন, 1 মাস, 10 দিন, 1 সপ্তাহ এরকম টাইমও নিতে পারো, আবার তার বেশিও টাইম হতে পারে, যেটা তুমি এখনো নিজেও জানো না। অনিশ্চিত, সেটা এখনো অনিশ্চিত, তোমার ফিউচারটা এখনো অনিশ্চিত। তুমি বর্তমানে এখনো ওই জায়গাটাতে তোমার শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িটাতেই বসে আছো, তারপরে তুমি সেখান থেকে বেরিয়ে যাবে এরকম মেসেজ দিয়েছো। তুমি একজন ক্রিয়েটার, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি জানো এটা নিয়ে কি কি হতে পারে। হ্যান্ডেল তো তোমাকে করতেই হতো, আজকে করলেও করতে হবে, তুমি যেদিন বেরিয়ে যাবে তার আগের দিন করলেও করতে হবে। এবার আজকে যখন আমি এই জিনিসটাকে রিভিল করলাম, আমি যদি 1 মাস পরে বেরোই তাহলে 30 দিন আমাকে বেশি এটাকে নিয়ে শুনতে হবে, কিন্তু আমি যদি যেদিন বেরিয়ে যাবো তার আগের দিন রিভিল করি তাহলে 29 দিন বেঁচে গেল। 29 দিন এটা নিয়ে গসিপ হবে না, মানুষ কথা বলবে না, কিংবা আমাকে আমার ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই 29 দিন বারবার আসতে হবে। যদিও সুতপতি এখানে বলেছে বিশেষ একটা ভিডিও আসবে, বিশেষ ভিডিও আসার পরে তারপরে আমি এই টপিক্স নিয়ে কথা বলবো না। তার মানে এই টপিক্স নিয়ে কন্ট্রোভার্সি হলেও সে মুখ বন্ধ করে থাকবে, তাহলে বিষয়টা তো সেই একই জায়গায় এসে দাঁড়ালো। তাহলে যেদিন বেরিয়ে যাবে তার আগের দিনই দিতে পারতো, ডিসিশন তো তার, বেরিয়ে যাবে সে, সাফার করছে সে, আজকে কি পরিস্থিতি বুঝতে পারছে সে, আমরা কেউ কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু সেই বিষয়টার মধ্যে পুরো ওয়ার্ল্ডকে জড়িয়ে ফেললো। তাহলে এটাকে আমি কোথাও ভুল বলেছি? তুমি যে বললে না আর যা কিছুই হোক ভিউজের জন্য করবে না, তাহলে এত অ্যাডভান্স করে জিনিসটা বলে ফেলা মানে ভিউজের জন্যই তো, ভিউজের জন্য নিশ্চয়ই মনিটাইজেশন অফ করে এগুলো বলেনি। যদি এতটাই ভিউজের জন্য নাই করবে তাহলে এইগুলো এত অ্যাডভান্স রিভিল করতো না, তাহলে ওই যে বললাম যেদিন বেরিয়ে যাবে তার আগের দিন করতো। কারণ আজকে করলে আমাকে এই জিনিসটা ফেস করতে হবে, কালকে করলেও করতে হবে, ভিউয়ার্সরা তো প্রশ্ন করবেই, তাই না? তো সেখানে আমি এত অ্যাডভান্স করবো, অ্যাডভান্স করে করে ভিডিও আসবে মানে আমার ভিউজটাই তো আসবে। আমি তোমাকে ভিউজের জায়গাটা অ্যাটলিস্ট বোঝাতে পারলাম। আমি এরপরেও বলছি না যে সুতপা দিয়েই দায়ী, আমি তোমাদেরকে রিজনগুলো বলছি এবং কারণটা অবশ্যই ডেফিনেটলি বলবো কী কারণের জন্য আজকে এরা সেপারেট হতে চাইছে। তোমরা একটু ভিডিওটা মন দিয়ে শোনো। এবার আমি তোমাদেরকে বলছি, সুতপা দি প্রথম ভিডিওতেই বলে দিয়েছে বাসে করে যাচ্ছিল, মুখ
কেন তার অফ ছিল, কারণ সে অসুস্থ ছিল। কিন্তু সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট দেখেও তার হাজব্যান্ড বলেছে যে তুমি, মানুষও বুঝে গেছে তুমি তোমাকে জোর করে নিয়ে আসা হয়েছে, এটা মানুষও বুঝে গেছে। এবার সে ফিজিক্যালি অসুস্থ ছিল বলে তাও সে মানে নর্মাল থাকার চেষ্টা করেছে, কিন্তু শরীরটা অসুস্থ থাকলে সবসময় সাথ দেয় না, আমরা পারি, এটা আমরা জানি। তো যেখানে তার হাজব্যান্ড এতটা সাপোর্টিভ, সে নিজে বলছে আজকের এই যে জিনিসটা ঘটেছে এটার জন্য আমি দায়ী, সে নিজে বলছে। এবং সে নিজে এটাও বলেছে যে আমরা দার্জিলিং গিয়েছিলামই আমাদের রিলেশনটাকে ঠিক করার জন্য, আমরা দার্জিলিংয়ে গিয়েছিলামই দুজনকে সময় দিয়ে যাতে এই বিষয়টাতে এই ব্যাপারটাকে মিউচুয়ালি আনতে পারি, সেই জন্য। তাহলে যে মানুষটি ওখানে যাচ্ছেই মিউচুয়ালি আনার জন্য, নিশ্চয়ই সে তাহলে এইটুকু অন্তত উপলব্ধি করতে পেরেছে যে সে কোথায় ভুল, সে কোথায় ঠিক, কিংবা তার উল্টো দিকের যে মানুষটি যার সঙ্গে সে 12 বছর কাটিয়েছে তারই বা ভুল কোথায়, ঠিক কোথায়, সবটা মেনে নিয়ে সে তার সঙ্গে থাকতে চায় বলে সে এই রিলেশনটা ঠিক করতে চাইছে মন থেকে। এবং তুমি এই কথাটাও বললে দার্জিলিং যাওয়ার পুরো সমস্তটাই তোমার হাজব্যান্ড দিয়েছে। যদি এইখানে তোমার হাজব্যান্ড না চাইতো যে না আমি মানে ঠিক করতে চাই না, তাহলে পুরোটা সে কিন্তু বিয়ার করতো না, তাহলে তোমাকেও কিছু কন্ট্রিবিউট করতে হতো, সেটা করতে হয়নি। তার মানে সে চেয়েছে মন থেকে। তাহলে যে মানুষটা মন থেকে চাইছে যে আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটাকে আমি ঠিক করতে চাই, সে মানুষটা তোমার অসুস্থতা যেন একটুও বুঝবে না, তুমি এটা বোঝাতে চাই আর আমরা বুঝে গেলাম। এই জায়গাটাতে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রচণ্ড লজিক দিয়ে কথা বলো, তোমার লজিকটা এই জায়গায় যুক্তি দিয়ে মানে মিলছে কিনা কাইন্ডলি আমাদেরকে একটুখানি বলার, ভিউয়ার্সটা একটুখানি আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে যেও যে এটা কি হয় কিনা। এবার আমি বলছি দার্জিলিং যাওয়াটা হচ্ছে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া, তার মানে দুজনেই গিয়েছিল দুজনের সম্মতিতে যাতে রিলেশনটা ঠিক হয়ে যায়, তার মানে এফর্টটা দুজনের তরফ থেকেই আসছিল। হাজব্যান্ডও চাইছিল এই রিলেশনটাকে ঠিক করে নেবে, তাতে যদি তার বউয়ের ভুলও থাকে সেই ভুলটাকে সে রেকটিফাই করবে, কিংবা সেই ভুলটাকে মেনে নিয়ে সে আগামী দিন এই রিলেশনটাকে কন্টিনিউ করবে, কিংবা তার নিজের মধ্যেও যদি কোনো দোষগুণ থাকে সে কিন্তু সেটাকেও রিয়েলাইজ করেছে এবং সেটাকে নিশ্চয়ই সে ঠিক করার চেষ্টা করবে, যার কারণে সে এটাকে এফর্ট দিতে চেয়েছে। এবং পরিবার থেকে আলাদা তারা গিয়ে একটা নিরিবিলি জায়গায় যেখানে শুধু এই দুটো মানুষ থাকবে এবং মন খুলে কথা বলতে পারবে, যার জন্যই তারা কিন্তু দার্জিলিংটাকে চুজ করেছিল। কাশ্মীরটা মানে ক্যান্সেল হয়ে গেছে, তো যাই হোক ক্যান্সেল হয়েছে, তো কিসের জন্য আমরা সবাই জানি। তারপরে দার্জিলিং টাইম স্পেন্ড করানোই ছিল মেন উদ্দেশ্য, সেটাই কিন্তু করতে গেছে। অপরদিকে সুতপাদি সেম তাই, সে বুঝতে পারছে তার ভুল, কিন্তু সে তার ভুলটাকে রেকটিফাই করতে চায় এবং তার হাজব্যান্ডেরও যদি কোথাও কোনো জায়গায় তার যদি খারাপ লেগে থাকে সেটাকেও সে মেনে নেবে, অ্যাডজাস্ট করবে, যার কারণ সে এফর্ট দিতে চেয়েছে। কারণ এই কথাটা সুতপাদি নিজেই বলেছে যে আমি প্রচুর চেষ্টা করেছি, আমি প্রচুর এফর্ট দিয়েছি এই রিলেশনটাকে ঠিক করার জন্য, এবং মিথ্যা কথা বলবো না, শুধু আমি নই, আমার হাজব্যান্ডও প্রচুর এফর্ট দিয়েছে। আর আমাদের দার্জিলিং ট্রিপটাই ছিল আমাদের এই রিলেশনটাকে ঠিক করার জন্য। তাহলে আমাকে এবার তোমরা একটু উত্তর দাও, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো দাম্পত্য কলহ হয়, একটা দাম্পত্য কলহ, সেই দাম্পত্য কলহের মধ্যে নিশ্চয়ই দুটো মানুষ, ছেলে মেয়ে, তাদের মধ্যে বিয়ে হয়েছে এবং তারা একসঙ্গে 12টা বছর কাটিয়ে দিয়েছে, 10টা বছর কাটিয়ে দিয়েছে, তার মানে তারা একে অপরকে খুব ভালোভাবে চিনে গেছে, জেনে গেছে, বুঝে গেছে, তাই তো? আর যেখানে আজকে সুতপাদির সুতপাদির কোনো ইস্যু নেই, সেটা একটা রিজন আমরা অনেকেই বলছিল আর কি। সেখানে সুতপাদি এটাও ক্লিয়ার করেছে যে তার শ্বশুরবাড়ির লোকের মন এতটাও ছোট নয় যে এটার জন্য তাকে কোনো রকম কখনো কথা শুনিয়েছে, মানে তাদের কাছে এটা ম্যাটারেবল নয় যে কেন তার বউ একটা বাচ্চা দিতে পারছে না, তার বংশধর দিতে পারছে না, এটা ম্যাটারেবল নয়। সুতরাং যেখানে সে তার শ্বশুর শাশুড়িকেও এর মধ্যে ইনভলভ করেনি যে তাদের কাছেও এটা কোনো ব্যাপার নয়, তাহলে স্বামী তো আছে, স্বামীর কথা তো কখনো, এর আগেও বলেছে যে আমার স্বামী এই নিয়ে কোনো সমস্যা নেই, এর আগে বহুবার বলেছে, তার মানে এটা কোনো ম্যাটারের মধ্যে আসছে না। তাহলে এমন কোনো জিনিস তাদের মধ্যে যদি দাম্পত্য কলহ হয়, এবার দাম্পত্য কলহ যদি হয়, সেই দাম্পত্য কলহ কী নিয়ে হবে? হয় কোনো কিছু নিয়ে অ্যাডজাস্ট করা নিয়ে, যে আমি এটা মানতে পারছি না, তুমি কিন্তু বলছো আমাকে মানতে, সেটা নিয়ে হতে পারে, কিংবা তুমি চাইছো এর সাথে আমি সম্পর্ক রাখি, মানে রিলেটিভ বা যারাই আছে আমি চাইছি না, সেটা নিয়েও হতে পারে, কিংবা শ্বশুর শাশুড়ি তারা হয়তো কোনো খারাপ কিছু করছে, আমি মানতে পারছি না তোমার মা বাবা কেন করছে, আমি সেটা নিয়ে তোমার সাথে আমার অশান্তি হতে পারে, সেটা দাম্পত্য কলহ মানে এই মানে দাম্পত্যের মধ্যে যে জিনিসটা থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই রিলেটেডই তো, মানে সংসার রিলেটেডই হবে, সংসার রিলেটিভস এইগুলো নিয়েই তো হবে একটা দাম্পত্য কলহ। তো সেটা নিশ্চয়ই সলিউশনের জায়গা থেকেই সেই কলহটা, মানে সেই কলহটা মানে এই ইস্যুগুলো
যারা 12 বছর পার করে এসেছে, 12 বছর ধরে এই ইস্যুগুলোকে পার করেই এসেছে, তো নিশ্চয়ই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিশ্চয়ই এটা কোর্ট পর্যন্ত যাবে না যে এটার জন্য আমি আমার স্বামীকেই ছেড়ে দেবো, যেখানে আমার স্বামীর কোনো দোষ নেই, যেখানে আমার স্বামীর কোনো দোষ নেই, যেখানে এটার জন্য আমার স্বামী দায়ী নয়, তবুও আমি আমার স্বামীকে ছেড়ে দেবো। এখানে আরও অনেক হয়ে আছে, যদি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্টে প্রবলেম হচ্ছে বা তারা আমাকে মানতে পারছে না বা তারা আমাকে টর্চার করছে, স্বামী যদি সেটা বুঝতেও পারে, আর এটা তো কেউ বাচ্চা না, যথেষ্ট বয়স, যথেষ্ট ম্যাচিউর, তাহলে সেখানে অন্য রাস্তা আছে, অন্য জায়গায় গিয়ে এরা থাকতেই পারে, অন্য অনেক অপশান আছে বা এর কোনো অন্যরকম সলিউশনও বার করা যেতে পারে। সুতরাং বিষয়টা দাম্পত্য কলহ নয়। তাহলে দাম্পত্য কলহ যদি না হয়ে থাকে, তাহলে এমন কোনো বিষয় যেই বিষয়টার জন্য সুতপাদি নিজেই বলছে ভুলটা আমার একটা ভুল, মানে আমি এতদিন ধরে যে এই সংসারটার পেছনে এতটা এফর্ট দিলাম, সেটা আমার একটা ভুলের চাপা পড়ে গেছে। এরা মনেই রাখতে চায় না, কারণ এরা শ্বশুর বাড়ি তো, এরা মনে রাখতে চায় না যে আমি এই সংসারটার জন্য কি করেছি। তাহলে আজকের দিতে দাঁড়িয়ে সুতপাদি এটা কিন্তু স্বীকার করছে যে আজকে যেটা হচ্ছে সেটার জন্য দায়ী সুতপাদি। তাহলে এটা সে বুঝতে পারছে যে দোষটা তার। এবার তার দোষ সেটা বুঝেও সে ঠিক কতটা এফর্ট দিতে চেয়েছে এই রিলেশনটাকে ঠিক করার জন্য, এটাই হচ্ছে অনেক বড় প্রশ্ন। এবং তার দোষ সেটা জেনেও তার হাজব্যান্ড এফর্ট দিয়েছে যাতে তাদের রিলেশনটা কন্টিনিউ হয়, কেউ কাউকে ছেড়ে না থাকে, মানে এই রিলেশনটাকে তো কোনোভাবে ব্রেকআপ না হয়। তার মানে বোঝা যাচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, মানে রেসপন্সিবিলিটি সবটা পরিপূর্ণ, সবটা এদের দুজনের মধ্যে পরিপূর্ণ। আমরা কেউ চাই না কারো সংসার ভেঙে যাবে, কখনোই চাই না। একটা সংসার গড়া খুব কষ্টের, ভাঙাটা কোনো ব্যাপার নয়, তবে ভাঙার পর যে সেই ছেলে মেয়ে দুটোর কী হতে পারে সেটা বুঝি, আমরা খুব ভালো করে বুঝি। একটা ছেলে অতটা সাফার না করলেও একটা মেয়েকে কিন্তু, একটা বিবাহিত মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় তাকে প্রচুর সাফার করতে হয়, কারণ সমাজ সবসময় মেয়েদেরকেই টার্গেট করে, এটা কিন্তু মানতেই হবে। কারণ একটা ছেলের যদি ডিভোর্স হয় কেউ কিন্তু বলবে না কি রে তুই তো ডিভোর্সই, বারবার কথা শোনাবে না, কখনোই বলবে না। কিন্তু একটা মেয়ের ডিভোর্স হলে তার সামনে না বললেও পেছনে সবার কাছে বলে বেড়াবে এই মেয়েদের ডিভোর্সই, জানো তো এই মেয়েটাই সংসার করতে পারেনি, মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্রে দোষ আছে, অনেক রকম। সে আমরা যত আপডেট জায়গাতেই থাকি না কেন, কেউ সামনে বলবে, গ্রাম হলে সামনে গসিপ হবে, পাড়ায় পাড়ায় খবরটা ছড়িয়ে যাবে, মানুষ এই নিয়ে কালচার করবে, শহর হলে এটাতে অত ম্যাটার করবে না, সামনে বলবে না কিন্তু পেছনে বলবে, মানে এটা হচ্ছে এই আমাদের সামাজিক একটা কুসংস্কার যেটাকে বলে। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়েও এরা দুজন এফর্ট দিয়েছে এই রিলেশনটাকে ঠিক করার জন্য। এরা দুজন আলাদা জায়গায় গিয়ে, পরিবার থেকে বেরিয়ে গিয়ে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েও এরা চেষ্টা করেছে যাতে এদের সম্পর্কটা ঠিক হয়, কিন্তু তারপরেও এদের রিলেশনটা ঠিক হয়নি, কোনোভাবেই এরা পারেনি নিজেদের রিলেশনটাকে ঠিক করতে। কিন্তু কেন যেখানে আজকে সুতপাদি বুঝতে পারছে সম্পূর্ণ দায়টা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যেটা ঘটেছে সেটার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে সুতপাদি, তারপরেও সুতপাদি নিজেকে এতটা সংশোধন করতে কেন পারল না? যেখানে তার হাজবেন্ড জানে যে আজকে যেটা ঘটেছে সেটার জন্য আমার স্ত্রী দায়ী, আমি সেটাকে মেনে নিয়ে এই রিলেশনটাকে ঠিক করতে চাই, তারপরেও এই রিলেশনটা ঠিক হলো না কেন? তার মানে এই দুটো মানুষের মধ্যে দাম্পত্য কোনো কলহ নয়, যেই কলহটা খুব সহজেই মিটে যায়। যেখানে সুতপাদির বাড়ির লোক, বাবা মা আসলো, তারপরেও পারলো না এই রিলেশনটাকে ঠিক করতে, ঠিক তেমনি নিশ্চয়ই সুতপাদির শ্বশুর শাশুড়িও চেষ্টা করেছে, কিন্তু হলো না, হবে না, সম্ভবই নয়। আজকে যেখানে সুতপাদি নিজে বলছে তার হাজব্যান্ড তার সঙ্গে এই ভাষায় কথা বলে, তারপরে সেই ভাষায় কথা বলে সেটা তার বাড়িতে বসেই সে ভিডিও করে পোস্ট করছে, সেই ভিডিও কি তার হাজব্যান্ড দেখছে না? তারপরে তার উপরে কোনো এফেক্ট আসছে না, তারপরে তার উপর অত্যাচার হচ্ছে না? এটা আমরা মানে আমাদের বোঝাতে চাইলে বুঝতে হবে এটার মধ্যে একটা অন্যরকম রহস্য আছে, অন্যরকম কিছু আছে, সেই অন্য কিছুটাই আমি তোমাদেরকে আজকে বোঝাবো। এবার দেখো, দুটো মানুষ তাদের মধ্যে দাম্পত্য কলহ যদি না থেকে থাকে, তারপরেও তারা একে অপরের প্রতি এতটাই পজিটিভ যে তারা এফর্ট দিচ্ছে যে আমাদের রিলেশনটা ঠিক হয়ে যাক, এবং তারা চাইছে এই রিলেশনটাকে কন্টিনিউ করতে, যার জন্য তারা পরিবার থেকে বেরিয়ে একটা আলাদা নির্জন জায়গায় গিয়ে দুজনের সঙ্গে সময় কাটাতে চেয়েছে বা এই বিষয়ে কথাবার্তা বলে শর্ট আউট করার চেষ্টা করতে চেয়েছে। কিন্তু মাঝখানে একটা অনেক বড় পাঁচিল উঠেছে দুজনে, এবং সেই দেওয়ালটা এতটাই শক্তপোক্ত আর এই দেওয়ালটার এতটাই শক্তি যে দুজনে এফর্ট দেওয়ার চেষ্টা করলেও, দুজনে এতটা লেবার দিলেও সেই দেওয়াল ভেদ করে একে অপরের লেবারটা এক জায়গায় এসে দাঁড়াচ্ছে না, তাই নয় কি? এবার তাহলে তোমরা আমাকে বলো, যদি এই বিষয়টা দাম্পত্য কলহ মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমে এই সেই এক্সেট্রা এক্সেট্রা না হয়ে থাকে, সেটা তো নাই, সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা হলে সলিউশনের রাস্তা বেরিয়ে আসবে। তাহলে এদের দুজনের মধ্যে প্রবলেমটা এক্স্যাক্টলি কি? তাহলে সেই প্রবলেমটা নিশ্চয়ই এটা নয় আমি বলছি ওই জামাটা তোমায় পরতে হবে, কিন্তু ও বলছে না আমি পরবো না, নিশ্চয়ই এটার জন্য ডিভোর্সের মতো জায়গায় যাবে না এই রিলেশনটা। আমি এই খাবারটা খেতে ভালোবাসি কিন্তু
মেয়েকে তুমি কেন খেতে দিচ্ছ না, এটার জন্য যাবে না, তখন তারা অলরেডি 12 বছর পেরিয়ে এসেছে। এইগুলো যদি ইস্যু হতো তাহলে 12 বছর পেরোতে পারতো না, বা 12 বছর এই ইস্যুগুলোকে অ্যাডজাস্ট করতে পারতো না। এখন তো হ্যাবিচুয়েট হয়ে যায়, আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যায়, তাই না? আজকে বিয়ের পরপর আমাদের যে অভ্যাসটা থাকে, বিয়ের পরপর আমাদের যে চাহিদাটা থাকে, একটা সময় দেখবে বিয়ে যখন নতুন হয় তখন আমরা কিন্তু মেয়েরা, আমি তো মেয়ে, আমি মেয়েদের কথাই বলছি, আমরা কিন্তু এটা চাই, মুখে বলবো না, আমার হাজব্যান্ড বুঝে যাবে আমার মনের কথাটা, বা আমাদের যদি মান অভিমান হয় আমরা কিন্তু মুখে বলতে পারি না, আমরা মেয়েরা বলতে পারি না, কিন্তু আমরা এক্সপেক্ট করি আমার হাজব্যান্ড যেন আমার মান অভিমানটা বুঝতে পারে, কোন বিষয়ে আমার অভিমানটা হয়েছে। কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না, কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি। যখনই আমাদের বিয়ের বয়স এরকম 5-7 বছর না, একটা বেবি হয়ে যায়, বেবি 2-4 বছর বয়স হয়ে যায়, তারপরে যখন বিয়ের বয়স 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে যায়, আমাদের কিন্তু সেই এক্সপেকটেশন আর থাকে না, কারণ তখন আমরা সময়ের সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাই, ইউজ টু হয়ে যায়, পরিস্থিতির সঙ্গে ইউজ টু হয়ে যায়। তখন আমাদের এত প্রেশার চলে আসে, আমাদের মধ্যে এত দায়িত্ব চলে আসে, তখন আর এই জিনিসগুলো ভাবার মতো স্পেস আমাদের লাইফে থাকে না, আমরা অনেক এগিয়ে চলে আসি। এটাকেই বলে সময়, আর এই কারণেই বলা হয় সময় মানুষকে সব শিখিয়ে দেয়। তাহলে এদেরকেও শিখিয়ে দিয়েছে, এরাও ওই জার্নিটা পার করে চলে এসেছে, তাইলে এদের কাছে এটা কোনো ইস্যু নয়। কিন্তু তাহলে ইস্যুটা কি? যে ইস্যুর জন্য দুজনে চেষ্টা করছে, দুজনে চাইছে, তারপরেও এটা থেকে এরা কোনো সলিউশন পাচ্ছে না, তাহলে এর ইস্যুটা কি? তাহলে এই ইস্যুটা একমাত্র এরকম ক্ষেত্রে, দেখো সহজে কোনো কিছু যদি এইগুলো কোনো রিজন না হয়ে থাকে, তাহলে সহজে কোনো কিছু ডিভোর্সের জায়গায় যায় না। একমাত্র কেউ এটা সহ্য করতে পারে না যে আমার বউয়ের কোনো এক্সট্রা ম্যারিটাল আছে, বা আমার হাজব্যান্ডের কোনো এক্সট্রা ম্যারিটাল আছে, তাহলে এর মধ্যে কিন্তু কোনো থার্ড পার্সনের এন্ট্রি আছে। কোনো থার্ড পার্সনের জন্যই কি এরা মন থেকে এফার্ট দিতে চেয়েও সেই এফার্টটা কার্যকরী হচ্ছে না। সেই থার্ড পার্সনের শক্তিটা, সেই নেগেটিভ শক্তি হোক বা তাদের কাছে পজিটিভ হোক, যেটাই হোক না কেন, সেই শক্তিটার জন্য স্বামী স্ত্রীর এই বাঁধনটা আলগা হয়ে গেল এবং ডিভোর্সের মতো রাস্তায় যাওয়ার মতো সিদ্ধান্ত এরা নিল। এখানে প্রশ্ন কিন্তু ওই একটাই, এছাড়া কিন্তু আর কোনো ইস্যু নেই। যেখানে সুতপাদির বাবা মা চেষ্টা করছে, নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে, তারপরেও পারছে না। তার মানে এখানে রিজনটা এমন একটা বড় রিজন যেটা সলভ হওয়ার নয়। এবার যদি আমি সংসার করছি, আমি যদি মন থেকে মনে করি আমি এই স্বামীকে ভালোবাসছি না, আমি অন্য কাউকে ভালোবাসবো, তখন কেউ কিন্তু আমাকে জোর করে সেখান থেকে সরাতে পারবে না, যদি না আমি নিজে থেকে ওখান থেকে সরে আসি, তাই না? ম্যান্ডির ক্ষেত্রেও আমরা দেখেছি, ম্যান্ডি কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু ম্যান্ডি যখন নিজে থেকে বুঝেছে বা নিজে থেকে চেষ্টা করেছে যে আমি ওই লাইফটা ছেড়ে দেবো, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কন্টিনিউ করবো, তখনই কিন্তু এর সলিউশন এসেছে। তার আগে আমরা চিৎকার করেছি, ওর হাজব্যান্ড চেষ্টা করেছে, ও কিন্তু ডিভোর্স পেপারে সাইনও করে দিয়েছিল, রিলেটিভসরাও নিশ্চয়ই চেষ্টা করেছে, আশেপাশের লোকজন চিৎকার করেছে, আমরা তো সবটা আশেপাশের এই পরিস্থিতি দেখিনি, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কোনো রাস্তা বেরোয়নি যতক্ষণ পর্যন্ত ম্যান্ডি না চেয়েছে। কারণ এই রিলেশনটা ম্যান্ডির ছিল, তাই ওখান থেকে ম্যান্ডিকেই বেরোতে হতো, যেহেতু স্যান্ডি রিলেশন ছিল না। তাহলে এই দুটো মানুষের মধ্যে জানি না কার কে, কিন্তু তাহলে কি কোনো থার্ড পার্সন আছে এর মধ্যে, যার কারণে এদের রিলেশনটা ঠিক হচ্ছে না। এবার এর মধ্যেও একটা প্রশ্ন আছে, এবার এই থার্ড পার্সনটা তার হাজব্যান্ডের লাইফে, এটা যদি বলি তাহলে পরে সব থেকে বড় প্রশ্ন হলো, যেখানে সুতপাদি নিজে বলছে আমার একটা ভুল, তার মানে হাজব্যান্ড ভুল করেনি, তাহলে সুতপাদির লাইফে কোনো থার্ড পার্সন এসেছে? যদি সেটা না হয়, যদি থার্ড পার্সন না হয়ে থাকে, তাহলে কি সুতপাদি এমন কিছু করেছে যেটার জন্য তার হাজব্যান্ডের ফেস লস হয়েছে, শ্বশুরবাড়ির ফেস লস হয়েছে, কিংবা ফেস লস হলেও দেখো আজকে সুতপাদির এগেনস্টে অনেক কেস হয়েছে, তাই তো? তখনও তার হাজব্যান্ড তার হাতটা শক্ত করে ধরেছিল, সেক্ষেত্রেও তো ফেস লস হয়েছিল। তার বাড়িতে চিঠিপত্র আসা, সুতপাদি নিজেও বললো, একটা চিঠি আসলেও অনেক কিছু বলে, এই যে তোর নামে এসেছে বা তোমার নামে এসেছে, এরকম একটা কিছু, তো সেইগুলোও তো হ্যান্ডেল করে এসেছে, সেই জায়গাটাকেও তো পার করে এসেছে। তাহলে আজকে কি এমন হলো যে কিসের জন্য আজকে এদের রিলেশনটা ঠিক হচ্ছে না? মাঝখানে কাণ্ডারিটা কে? কেন সুতপাদি নিজে বলছে ভুলটা আমার? কি ভুল করেছে? তাহলে ভুলটা একমাত্র হতে পারে এই থার্ড পার্সন, কোনো থার্ড পার্সনের সঙ্গে তার কোনো রিলেশন, সেটা যদি নস্যাৎ করে দিই যে না সেটা নয়, তার লাইফে থার্ড পার্সন নেই, তাহলে বড় সড়ো রকমের কোনো কেস তো অনেক হ্যান্ডেল করেছে এর আগে, তাহলে এই কেসটা কি অনেক বড়, যেটার সঙ্গে পুরো পরিবার জড়িয়ে আছে, যেই কেসটার সঙ্গে লড়তে গেলে পুরো ফ্যামিলিটা একদম ডাউনে চলে যাবে, ডাউনফলে চলে যাবে, অনেক বড় কিছু হয়ে যাবে। যতই বলুক না এটা না সেটা না অমুক না তমুক না, কথাগুলো যখন উঠেছে নিশ্চয়ই তার কোনো রিজন আছে। হ্যাঁ, রিজনটা নস্যাৎ করাই যায়, কিংবা সেটা কোনো সলিড রিজন নয়, কিন্তু এই সেপারেশনের তো একটা সলিড রিজন আছে, আর সেই রিজন
নিশ্চয়ই এই যেগুলো আমি আগে বললাম সেগুলোর জন্য কোর্ট পর্যন্ত যাবে না। তাহলে সেই রিজেনটা এমন রিজেন যেখানে দুটো মানুষ চাইছে আমরা সংসার করি কিন্তু তারপরেও করতে পারছে না, তার মানে তারা চেষ্টা করছে সম্পূর্ণ, কিন্তু সেই চেষ্টা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে। সেই কোথাওটা কি, কত বড় কি হলে যে দুটো মানুষ যারা চাইছে আমরা একে অপরের সঙ্গে থাকবো, যেখানে অন্য সমাজ বলে পরিবার বলে কেউ বাধা হচ্ছে না, তাও তারা একসঙ্গে থাকতে পারছে না। কেন, কি কারণে? তাহলে এর একটাই কারণ, কোনো থার্ড পার্সন থাকতে পারে, আর তা না হলে এমন কোনো কেসে ফেসেছে সুতপাদি যে কেসটা থেকে বেরোনোর জন্য তাকে সেপারেশন নিতেই হবে। তা না হলে সে হয়তো তার হাজব্যান্ডও এর মধ্যে চলে যাবে, কিংবা তার ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের একটা অনেক বড় ক্ষতি হতে পারে। কিংবা আর তারপর দেখো সুতপাদি কিন্তু একটা কথা বলছে, আমি কোথায় যাব, মানে সে বাপের বাড়ি যাবে বলেছে, আমি বাড়িতে যাব না, মানে সে নিজের মতো করে একটা জায়গায় থাকবে। সাধারণত এরকম ক্ষেত্রে যদি আমরা হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত হই বা এমন কিছু হয় যেখানে শ্বশুর শাশুড়ির দ্বারা অত্যাচারিত বা কিছু, বাবা মাই তো দেখেই, তাদের তো দেখে শুনে বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে 6 মাস ঘুরেছে, এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। তো সেটা যেহেতু মানে অ্যারেঞ্জ ম্যারেজ, সেক্ষেত্রে ছেলে মেয়ে নিজে একে অপরকে চিনবে, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এরকম কোনো সিচুয়েশন হলে আমরা মেয়েরা সাধারণত, যেখানে আমাদের মাথার উপর নিজস্ব কোনো বাড়িঘর নেই, হ্যাঁ আমি আর্নিং করি, সুতরাং আমি আমার বাবা মাকে হেল্পও করতে পারবো কিছুটা, সেই জায়গায় দাঁড়িয়ে সে তো বাপের বাড়িতে যাবে, সে বাপের বাড়িটাকেও চুজ করছে না, তারও তো একটা রিজন আছে। হ্যাঁ এটা একটা রিজন হতে পারে যে বিবাহিত মেয়ে কেন বাপের বাড়িতে গিয়ে উঠে বলবে, অনন্তকালের জন্য নিশ্চয়ই সে বসবে না, সেও চেষ্টা করবে মাথার উপরে একটা ছাদ বোঝার। কিন্তু আজকে বিবাহিত মেয়ে বাপের বাড়িতে গিয়ে উঠবো না, আমি অন্য কোথাও গিয়ে উঠছি, তাতে কি আমার বাপের বাড়ি ফেস লস হবে না? তাতে কি আমার সম্মান যাবে না? বাবা মার সম্মান যাবে না? আশেপাশের লোকজন যাবে না? যেখানে আমি এগুলো ভরা সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি করছি, সেখানে আশেপাশের লোক জানা তো কোনো ব্যাপারই নয়। ভুল বললাম? তাহলে এদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, যার কারণে তার হাজবেন্ড কিন্তু এফার্ট দিচ্ছে রিলেশনটা ঠিক করার, সুতপাদিও এফার্ট দিচ্ছে, কিন্তু রিলেশনটা ঠিক হচ্ছে না। যেখানে ভুলটা সুতপাদি নিজেই বলছে আমার ভুলের কারণেই আজকের এই জিনিসটা ঘটেছে, আর আমার একটা ভুল এরা কেউ মানতে পারছে না। মানতে না পারলে এফার্ট কি করে দিচ্ছে? তুমি তো একই মুখে দুরকম কথা বলছো। মানতে পারছে না, আবার বলছে আমার শ্বশুর বাড়ির লোক এতটাও ছোট নয় যে আমার বাচ্চা হচ্ছে না সেটাকে ইস্যু করবে না। মানতে পারছে না, তুমি বলছো আমার হাজবেন্ডও এফার্ট দিয়েছে, ও অনেক চেষ্টা করেছে। তাহলে মানতে না পারলে এইগুলো কোথা থেকে আসছে? এর উত্তর তুমি দিয়ে যাও। তুমি ডিগনিটি মেনটেন করছো, ঠিক আছে, কিন্তু ডিগনিটি মেনটেনের আমরা কিচ্ছু দেখিনি। আর আমি যে কথাগুলো বললাম, ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানো। তবে সর্বশেষ একটা কথা সুতপাদিকে বলবো, যেটাই হোক না কেন আমরা সবাই যথেষ্ট ম্যাচুরেট, অনেকগুলো বছর সংসার করে এসেছি, সংসার জিনিসটা বুঝি। আর সংসার থেকে বেরিয়ে যাওয়ার পরে যেখানে তুমি মনে করছো বাপের বাড়িতে গিয়ে উঠবে না, একা একা সারাটা জীবন থাকাটা পসিবল নয়। আর যেখানেই থাকো, যার সাথেই থাকো, যেভাবেই থাকো, সেটা বাবা মা হোক, অন্য কোনো রিলেটিভস হোক, বা তোমার অন্য যেই হোক না কেন, সেখানেও যে এই জিনিসগুলো ফেস করতে হবে না, তার সাথে আমার সারা জীবন মতের মিল থাকবে, এটা কিন্তু নয়, এটা কখনোই নয়। সন্তান আর মায়ের মধ্যেও মতবিরোধ হয়। তুমিও সন্তান, তোমারও মা আছে, আমারও মা আছে, আমিও সন্তান, এটাও আমরা জানি, কিন্তু সেটাকেও আমরা অ্যাডজাস্ট করে মানতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে ছেলের বউয়ের হয়, সবার সাথে সবার ওভারঅল। কেউ কারোর সাথে, বন্ধু বান্ধবের সাথে, যার সাথে আমরা মনের কথা বলি, তার সাথেও একটা সময় নিয়ে হয়। সবার মত যদি একই হতো, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল হতো না, প্রত্যেকে কিন্তু একই হয়ে যেত, তাই না? দেখতে আমরা আলাদা, কিন্তু সবাই কিন্তু তাহলে এক হতো, তাহলে ইন্ডিভিজুয়াল বলতো না। তাই একটা কথাই বলবো যে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু ভেবে চিনতে, তারপরে ভেবো যেখানে তুমি বলছো তোমার ভুল, তাহলে তোমার যখন ভুল আছে সেখানে আরেকটু কোথাও আমার মনে হয় আরেকটু কনসিডার করো, আরেকটু স্যাক্রিফাইস করো, আরেকটু অ্যাডজাস্ট করো। কারণ সংসার 12 বছর সংসার করেছে, তকমা তো লেগেই গেছে। সেখান থেকে একা একা থাকা, সেখানেও কিন্তু সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। আর তারপরে একটা সংসারের মায়া, 12 বছর ধরে নিজের হাতে তো সংসারের অনেক কিছু গুছিয়েছো। আমরা মেয়েরা বড় বেশি সংসারকে ভালোবাসি, তাই আমরা সংসারকে আগলে রাখতে ভালোবাসি, তাকে আঁকড়েই বাঁচি। এই 12টা বছরের বাচ্চা তোমার এই সংসারকে আঁকড়ে, তুমি যার জন্য রান্নাঘর থেকে পায়খানা বাথরুম থেকে সবটাই কিন্তু করেছো তোমার নিজের হাতে, কারণ সংসারকে ভালোবেসেছো বলে। তাই আরেকবারও বলছি যে তুমি আরেকবার ভেবে নাও, ডিসিশন নেওয়াই যায়, কিন্তু আরেকবার ভেবে নাও। বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।